দেখছেন স্বপ্নধারা নিউজের এক্সট্রা সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। গত কয়েকদিন ধরেই রাজনীতিতে অনেক কিছু ঘটছে, হ্যাপেনিং একটা আমরা পলিটিক্স দেখছি। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বা সিদ্ধান্তে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে এবং এই দাবিতে যখন আন্দোলন চলছিল শাহবাগে, তখনও বেশ কয়েকটি স্লোগান নিয়ে বিতর্ক আমরা দেখতে পেয়েছি। আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় সঙ্গীত নিয়ে একটা বিতর্ক তৈরি করার চেষ্টা হচ্ছে। সব কিছু মিলেই একটা নানা ধরনের ঘটনা ঘটছে আসলে রাজনীতিতে। অনেকের সাধারণ মানুষের কাছে যখন রাজনীতি কোন দিকে যাচ্ছে এরকম কোনো প্রশ্ন করা হয়, তারা আসলে কনফিউজড। আসলে এখন এসে জিজ্ঞেস করে আসলে রাজনীতি কোন দিকে যাচ্ছে, কার হাতে রাজনীতি। আমরা আসলে এই বিষয় নিয়েই আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে, একটু পরিচয় হয়নি। আমাদের সঙ্গে আছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, তিনি বিএনপি সাবেক সংসদ সদস্য, এবং আছেন অনিক রায়, তিনি যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। পাপিয়া, আপনাকে যদি শুরু করি, আমি যেমন প্রথমেই বলছিলাম যে অভ্যুত্থানের 8-9 মাস পার হয়ে গেছে। এখন যদি আসলে রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ মানুষের সাথে আলোচনা করতে যাবে, আমরা যখন আলোচনা করি তখন কিন্তু মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি আসলে রাজনীতি কোন দিকে যাচ্ছে, রাজনীতির গতিপথ আসলে কোন দিকে, গন্তব্যটা কোন দিকে। আপনার কাছে একটু জানতে চাই, আপনি প্রবীণ রাজনীতিবিদ, আপনাকে জানতে চাইবো আসলে রাজনীতি আপনার কাছে কি মনে হয়, রাজনীতি কোন দিকে যাচ্ছে? রাজনীতি খুব এলোমেলো পরিবেশে আছে। স্বৈরাচার পতন হয়েছে, বিতাড়িত হয়েছে দেশ থেকে, এতে আমাদের শান্তি এবং স্বস্তিটা আছে, এবং রাজনীতির বিধিনিষেধটা নাই আমাদের, সেটা একটা ব্যাপার। কিন্তু স্বৈরাচারের পতনের পর এবং বিতাড়িত হওয়ার পর যে প্রেক্ষাপটগুলো এবং যে ইস্যুসগুলো আসছে, এবং আমরা যারা আছি এই 15 বছর যাবৎ স্বৈরাচার পতনের সাথে যে রাজনৈতিক সংগঠনগুলো আছি, জেল জুলুম, হুলিয়া, মামলা মোকদ্দমা, অপহরণ, তারপরে খুনের আসামি, মিথ্যা মামলার আসামি, এখন পর্যন্ত ইলিয়াস আলী, চৌধুরী আলম, এই যে অনেককেই আমরা এখনও পাই নাই, সুমন টুমন, সব কিছু মিলায় মিশায় যে পরিবেশটার ভিতর আমরা ছিলাম এবং আছি, এইটা থেকে উত্তরণ করার আগে কি এইসব ব্যাপার নিয়ে সমমনা প্রকাশ করার পূর্বেই কাদা ছোড়াছুড়িটা, ক্ষমতায় যাব কে, যারা আছে তাদেরকে ডিকটেট করে মন মতো তাদেরকে পরিচালিত করে নিজের এজেন্ডাগুলা তাদের ভিতর থেকে বের করে নিয়ে আসার যে ব্যাপক প্রবণতাটা লক্ষ্য করা যাচ্ছে, এতে প্রত্যেকটা মানুষই, আমরা রাজনৈতিক সচেতনও যারা রাজনৈতিক সচেতনও না, ভোট নিয়ে ভাবি, দেশ নিয়ে ভাবি, নিরাপত্তা নিয়ে ভাবি, তারাও কিন্তু দেখা যাচ্ছে যে কোন দিকে যাচ্ছে লাইনটা সঠিকভাবে বুঝার কোনো উপায় কিন্তু নাই। কারণ আমাদের এখানে দেখেন নতুন সংগঠন কেন অনেকগুলো হয়েছে, আমরা স্বাগত জানাই নতুন সংগঠনে। দেশের মানুষের জন্য দল করবে, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবে, দুর্নীতি, অন্যায়, অবজ্ঞা এসবের হাত থেকে সবাই আমরা দূরে থাকব। তবে অপপ্রচার এত ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে, ইউটিউব থেকে যার মনে এত শুরু করছে, যেইটা মানুষ আসল কোনটা, নকল কোনটা, ভুল তথ্য কোনটা, সঠিক তথ্য কোনটা, এইটা মানুষ কিন্তু আরও একটা বিভ্রান্তির ভিতরে পড়ে গেছে। এইখানে রাজনীতি কোন পথে বললে আপনি স্টেট যদি পথ বলেন, এখানে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা এবং আমার সহযোদ্ধার আজকে যিনি আসছেন আলোচক হিসেবে, এদের হাতেই রাজনীতি আছে। ইনারা যেভাবে চাচ্ছেন সেই এজেন্ডাগুলাই যারা ক্ষমতায় আছেন ওনাদের মাথা দিয়ে, এদের মুখ দিয়ে বলাচ্ছে এবং সেইটা বিভিন্ন প্রক্রিয়ার ভিত্তিতে বাস্তবায়ন করছে। আর এখানে দোষারোপ, আওয়ামী লীগও আমাদের যেভাবে একচেটিয়া দোষারোপ করে কোণঠাসা করার যে ব্যাপক প্রচেষ্টাটা চালিয়েছিল, ঠিক এমনিভাবে এখনও যে বিরাজমান আমাদের ভিতরে যে রাজনৈতিক সংগঠনগুলো, যারা আমরা নির্যাতিত, প্রত্যেকে আমরা ক্ষতিগ্রস্ত, সবাই মিলে কিন্তু বিএনপির বিরুদ্ধে এখন আবার সেই একই সমালোচনা এবং বিএনপিকে কোণঠাসা করার, বিপদে ফেলার, বিতর্কিত করার, যার মনের মতো করে ব্যাখ্যা এই যে দিচ্ছে, দিয়ে এতে হচ্ছে কি রাজনৈতিক পরিবেশটা, সুসম্পর্কটা, স্বৈরাচার সবেমাত্র গেল, ওরা কিন্তু বগলে সুরসুরি দেয়া হচ্ছে বিতাড়িত স্বৈরাচারকে। তারা আনন্দিত হচ্ছে যে ওরাই তো নির্যাতিত, ওরাই এখন গৃহযুদ্ধ করছে। এই জিনিসটার পরিসমাপ্তি হওয়া উচিত। অনেকটা আপনার কাছে, আপনারা যেমনটা বলছিলেন যে রাজনীতি এখন আপনাদের হাতে, অন্তর্বর্তী সরকার যা ভাবছে, যা করতে চায় আপনাদের দেশ, সেটা আসলে বাস্তবায়ন করা হচ্ছে, তাই কি? প্রথমত বলি, আমার সাথে আজকে যিনি আছেন পাপিয়া আপা, বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতির একজন খুবই লিজেন্ডারি এবং গুরুত্বপূর্ণ মানুষ। তো তার সাথে টক শো করতে পারাটাও, এটাও আমাদের জন্য মনে করেন যে একটা বড় বিষয় আর কি।
তো আমি যেটা বলতে চাই আর কি, যে মনে করেন আসলে এই মোমেন্টে যেটা হয়েছে গত 15-16 বছরের, আমরা নিজেরাও মাঝে মধ্যে আলাপ করি যে 15-16 বছরের জন্য আসলে মধ্যে সবচেয়ে একটা জিনিসে আমাদের এটা খুশি ছিল যে বাংলাদেশে যাই হইতো, হ্যাঁ, বা বাংলাদেশে যে কোনো কিছু ঘটনাকে আমরা জানতাম যে পলিটিক্যালি কীভাবে ডিফেন্ড করতে হবে। এই মোমেন্টে আমাদের এই সিস্টেমে সবচেয়ে বড় এনিমিটাকে, তো আমরা পারি আর না পারি আমরা ওই লড়াইটাই আসলে লড়তে থাকতাম, যে আমরা জানি যে আসলে একটা গণতন্ত্র নাই একটা দেশে, ভোটাধিকার নাই, আমরা একটা জেনারেশন বড় হয়ে গেছি, ভোট দিতে পারি নাই। মনে করেন আমার বয়স আজকে প্রায় 31-32 বছর বয়স, আমার বয়সী একটা লোক বা মানুষ বাংলাদেশে এখন পর্যন্ত ভালো মতো একটা ভোট দিতে পারে না। আমার মনে আছে এক মেয়র ইলেকশনে আমি ভোট দিতে গেছি খিলগাঁয়ে, আমার এলাকা, তার আগে আমি গিয়ে শুনে গেছি আমার ভোটটা হয়ে গেছে, এবং যারা বলতেছে তারা খুবই ক্যাজুয়ালি আমার বলতেছে আরে সমস্যা নাই, ভোটটা হয়ে গেছে, ঠিক আছে। তো মানে আমি তো এইগুলো দেখে বড় হয়েছি, ফলে আমার মতো একটা লোক আমরা তো জানতাম যে এখন সমাজের যেই সমস্যাটাই হোক আসলে যতক্ষণ না একটা অ্যাকাউন্টেবল সরকার আসতেছে ততক্ষণ পর্যন্ত তো আসলে ওই সরকারের সাথে ডিল করা যাইতেছে না, মানে বলা যাইতেছে না। তো আমি কার কাছে জবাবদিহিতা চাবো যে গণতন্ত্র ছাড়া লড়াই করে, মানে গণতন্ত্র ছাড়াই সরকারে বসে রয়েছে। কিন্তু 5ই আগস্টের পরে বিষয়টা কি হয়েছে দেখেন, 5ই আগস্টে আপনি দেখবেন যে কি কারণে আসলে এত বড় একটা ফ্যাসিস্ট শক্তিকে আমরা পরাজিত করতে পারলাম। এর একটা সবচেয়ে বড় উদাহরণ হলো যে বাংলাদেশের যতগুলো পলিটিক্যাল পরিমণ্ডল আছে, যতগুলো পলিটিক্যাল এরিনা আছে, তার একটা বড় অংশ বা বলতে পারেন যে অধিকাংশ একটা জায়গায় এসে দাঁড়ায় গেল যে ওকে ডান, তাহলে এইটা এবার আমরা একটা ফয়সালা করব। তো দেখা গেল কি এইটা আমাদের নেতৃত্ব হইলো, বা হয়তো বা আপনি নেতৃত্ব শব্দটা উচিত হবে না, আপনি ধরতে পারেন যে ছাত্ররা এই পুরো ঘটনাটার অনুঘটক, যে সবাইকে একটা জায়গায় নিয়ে আসার। দেখা যাচ্ছিল যে বিএনপির মতো আন্দোলন করতেছে, অন্যান্য রাজনৈতিক দল আন্দোলন করতেছে, কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নেমে আসতেছে না। সাধারণ মানুষ আছে কিন্তু এক প্রকার ভয় সাধারণ মানুষের মধ্যে। ফলে সেই পরিবেশটা কাটায় ওঠার পরে এখন তো আসলে আপনার জন্য মনে করেন যে পলিটিক্যাল জায়গাটা তৈরি হয়েছে, যে আপনি সবাই মতামত দিতে পারতেছেন, মানে সবাই সব রকমের রাজনৈতিক দল তার মতো করে একটা মতামত দেওয়ার স্পেস এই মোমেন্টে তৈরি হয়েছে। তো সেই জায়গাটা তো একটা বিষয়। আর এরকম একটা সরকার মানে 15-16-17 বছরের একটা সিস্টেম, সেই সিস্টেমটা যখন ক্রাশ করে, সেটা যখন ভাঙে বা সেটা যখন নতুন করে গড়ে উঠতে হয়, তখন তার তো নিজের ভিতরেই আসলে একটা ইনহেরেন্ট সময় আসলে প্রয়োজন। তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের মানে ভয়েসটা খুবই সিম্পল ছিল, যে আমাদের এজেন্ডাগুলো ছিল বিচারের পরে সংস্কার এবং সংস্কারের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ। আমরা কিন্তু প্রথম থেকেই বলতেছি যে আমরাও আসলে একটা নির্বাচনী রোডম্যাপ চাই, কিন্তু আমাদের নির্বাচনী রোডম্যাপটা হলো যে আপনি আওয়ামী লীগের বিচারকে দৃশ্যমান করতে হবে। আমরা বলতেছি না আপনি একবারেই শেষ করতে পারবেন, কিন্তু আমাদের তো দেখতে হবে যে আপনি একটা দৃশ্যমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ ঢুকেছে। আমাদেরকে দেখতে হবে যে এই যে মানুষের একটা গণতান্ত্রিক চাহিদা, আপনি লক্ষ্য করবেন যে 1971-এর আমাদের মহান স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আপনি যদি এটাও লক্ষ্য করেন যে 1971-এর মুক্তিযুদ্ধের পিছনে কিন্তু একটা বড় তো প্রেক্ষাপট ছিল 70-এর নির্বাচন, যে আমরা নির্বাচিত হয়েছি কিন্তু আমাদের হাতে যেই ক্ষমতা বুঝাই দেওয়ার কথা ছিল সেটা কিন্তু বুঝাই দেওয়া হচ্ছে না। ফলে বাংলাদেশের মানুষের যেই গণতন্ত্রের লড়াই, যে একটা গণতান্ত্রিক দেশ পরিণত হওয়ার যে লড়াই, আপনি লক্ষ্য করুন 72-এর পর থেকে এখন পর্যন্ত আমরা একটা সুষ্ঠু পাওয়ার ট্রানজ্যাকশন সিস্টেম রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি করতে পারি। আপনি মনে করেন ইন্ডিয়া নিয়ে আমাদের অনেক সমালোচনা আছে, ইন্ডিয়ার আমাদের সাথে তাদের যে নীতি সেগুলো নিয়ে সমালোচনা আছে, কিন্তু আপনি দেখেন তাদের যে নির্বাচন, তাদের যে পার্লামেন্ট, এটা আপনার সরকারি দল হোক বিরোধী দল হোক, তাদের কিন্তু এই রাজনীতিটা আছে। ফলে এরকম যদি একটা সরকার থাকে তখন ওই সরকারকে অ্যাকাউন্টেবল করা যায়। কিন্তু আপনি যদি একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে না যান, ওই সরকারও শেষ পর্যন্ত শেখ হাসিনা হয়ে উঠবে, কারণ তাকে অ্যাকাউন্টেবল আপনি করতে পারবেন না। ফলে আমাদের লাইনটাও একদমই খুবই সিম্পল, আমরা যেই লাইনে আসি, আমরা যেই পক্ষে বক্তব্য দিচ্ছি, আমরা একটা গণতান্ত্রিক, একটা সুষ্ঠু গণতান্ত্রিক ট্রানজ্যাকশন দেখতে চাই, যেটার মাধ্যমে একটা সামনের দিনের বাংলাদেশ তৈরি হবে, যেই বাংলাদেশে যেই সরকার হোক সেই সরকারের যে ক্ষমতা, সেই ক্ষমতার একটা ভারসাম্য থাকবে, সেই সরকার একটা জবাবদিহিতার মধ্যে এই ক্ষমতার জবাবদিহিতা থাকবে, এবং সেই ক্ষমতার একটা বিকেন্দ্রীকরণ থাকবে। এই ক্ষমতাটাকে ঠিক ওই একপাক্ষিক না, ক্ষমতাটাকে ছড়াই দিতে হবে সারা বাংলাদেশে, প্রচুর সংস্থা প্রচুর প্রতিষ্ঠানকে এম্পাওয়ার্ড করতে হবে সঠিক রুলে, তখনই আসলে একটা প্রকৃত গণতান্ত্রিক চেহারা হয়তো। ছোট আপনি জানতে চাই, যদি সংস্কার ছাড়া, মানে যে সংস্কারগুলোর কথা বলছেন সবগুলো সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, আপনি যে দাবি কথাগুলো বলছেন, যে বাংলাদেশের কথা বলছেন, সেটা সম্ভব? প্রথমত বিষয় হলো দেখেন, সংস্কার ছাড়া আমি এটা বিশ্বাস করি না। কারণ আপনি লক্ষ্য করেন আমরা কিন্তু অনেকখানি আলাপ আগায় ফেলছি, আমরা কিন্তু এতে খুশি। আমরা কিন্তু গভর্নমেন্টের কাছে প্রেশার করতেছিলাম যে আপনার তো একটা স্ট্রেট সময় দিতে হবে, যে আপনি কতদিন সংস্কারের জন্য আপনি সময় রাখবেন। আমরা কিন্তু দেখেন অলরেডি জাতীয় ঐক্যমত কমিশনে কয়েক দফায় মিটিং হয়েছে, জাতীয় ঐক্যমত কমিশন তার একটা ড্রাফট রেডি করছে, সেই ড্রাফটে কিন্তু মেজরিটি অনেকগুলো জায়গায় বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো এক প্রকার ঐক্যমতে পৌঁছায় গেছে। ফলে কিছু কিছু হয়তো বা জায়গায় বা কিছু কিছু জায়গায় হয়তো বা আপনার বিতর্ক আছে, সেটা নিয়ে আপনার বিতর্ক হবে, কিন্তু সেটাও নিশ্চয়ই আমরা বিশ্বাস করি যে সার্বিক বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের একটি গণতান্ত্রিক চেহারার স্বার্থে
এইটা জায়গায় মেজরিটি মানুষ সেটা বা মেজরিটি পলিটিক্যাল পার্টি ওই জায়গায় ঐক্যমতে পৌঁছাবে। আপনি কোনো ছোট্ট করে মন্তব্য করবেন কিনা, না কেন? এইখানে ব্যাপারটা হয়েছে কি যে আমরা বিতাড়িত সবাইকে করছি, আবার বিতাড়িত একদিনে কিন্তু হয়নি, এটা 15 বছরের ফসল। মানে বাংলাদেশে গুলি থেকে, অপহরণ থেকে, গুম থেকে, খুন থেকে, এখানে শুধু রাজনৈতিকভাবে না, একটা সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে। অরিজিনাল যারা আওয়ামী লীগ তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে, হাইব্রিড আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে। এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের, হাইব্রিড আওয়ামী লীগের কাছে নির্যাতিত, নিপীড়িত আওয়ামী লীগ, তারাও প্রকৃত যারা আওয়ামী লীগ দর্শন দিয়ে করে, সততা দিয়ে করে, তারাও কিন্তু অপহৃত হয়েছে, হত্যা হয়েছে, গৃহবন্দী হয়েছে, অন্তর্কলহে দেখবেন তারা অনেকেও মারা গেছে। এইরকম একটা পরিস্থিতিতে আমরা সবাই মিলে একত্রিত হলাম। আজকে এদের সাথে যারা আছে অনেক ত্যাগী ছাত্রলীগের ছেলেরা আছে, অনেক চমৎকার করে তারা, আমি শেখ মুজিব দিয়ে বক্তৃতা দিচ্ছি, বক্তৃতা দেখে অনেকে অনেক সমালোচনা করতে পারে, কিন্তু আমি মুগ্ধ হই কোথায় যে তার আবেগটা দলের প্রতি কত ছিল। কিন্তু যখন দেখছে দল হত্যা করছে, খুন করছে, অপহরণ করছে, সন্ত্রাস করছে, তার টাকা নিয়ে চাকরি দিচ্ছে এবং ডিসি এসপিকে দলের কর্মী বানিয়েছে, দলের প্রকৃত কর্মীরা ঘরে বসায় রাখছে, তারা কোথাও যে পাত্তা পায় না, তখন কিন্তু তাদের চেতনা, তাদের শিক্ষা, তাদের মেধা, তাদের তারুণ্যের অনুভূতি দিয়ে তারা কিন্তু ভিতরে ভিতরে যে প্রতিক্রিয়া, এইটা হতে 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 বাস্ট হয়েছে, কিন্তু বাস্ট হয়েছে অর্গানাইজড বাস্ট, এবং সাধারণ মানুষ নেমে গেছে এর সাথে। আচ্ছা, আমি একটা একটু অন্যদিকে যে বলছিলাম যে কিছু সাম্প্রতিক বিতর্ক নিয়ে একটা কথা বলবো, আপনার কাছে একটু জানতে চাইবো। এই যে আন্দোলনটা কদিন ধরে হলো, আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলনটি, সেখানে কয়েকটা স্লোগান নিয়ে কিন্তু বেশ কথা হয়েছে, বিশেষ করে গোলাম আজমের বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নেই, এরকম নানা ধরনের স্লোগান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আপনার কিছু বলার আছে? দেখেন, এখানে আমাদের সবসময় এ যাবৎ আমি সমালোচনা শুনছি যে আপনার 2001 থেকে শুরু করে, বিশেষ করে অদ্যাবধি আমি সুশীল সমাজ থেকে শুরু করে যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন তাদের কাছ থেকে আমি বিএনপি নিয়ে সমালোচনা শুনছি যে প্রতিহিংসা রাজনীতি বন্ধ করতে হবে, এইটা করা যাবে না, বিএনপির ওটা করা যাবে না, কেন ক্ষমতায় থেকে 2001 থেকে 5 আওয়ামী লীগের সাথে কেন এটা করলো, কেন এটা করলো, এটা না করলে কি হতো, মতিয়া চৌধুরী কেন রাস্তা শুয়ে পড়ে পুলিশ দিয়ে কামড়ে এসে পড়ে গেল, বললো তাকে কেন লাঞ্ছিত করলো। তারপরে আপনার 21শে আগস্টের এক জায়গায় প্রোগ্রাম হওয়ার কথা শেখ হাসিনার, সেইখান থেকে 2 ঘন্টা নোটিশে ভেন্যু চেঞ্জ করে পার্টি অফিসের সামনে নিয়ে আসলো, ইন্টারপোল আসলো, তারা সব বিদেশ চলে গেল, চাপাই দিল বিএনপির ঘাড়ে দোষারোপ। এই সমস্ত অনেক কিছুর কারণে তারা আমাদের অনেক সমালোচনা করছে। তো ঠিক আছে, আমরা দায়িত্বশীল এবং প্রবীণ পার্টি হিসেবে বর্তমান যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, আওয়ামী লীগ বাদ দিলে তারপরে আমরা প্রবীণ, তো প্রবীণ রাজনীতি হিসেবে আমাদের কাছ থেকে প্রতিহিংসা বাংলাদেশের কোনো নাগরিক যদি আশা করে না থাকে, তাহলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবে। একটা দলের একটা পার্টি কর্মসূচি দিতেই পারে, জামাত ইসলাম সহ কিছু পার্টি সেখানে যে একাত্মতা ঘোষণা করতেই পারে। আমি একাত্মতা ঘোষণা ওই মঞ্চে গেলাম না জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হোক, এটা আমি চাবো না বলেছে কে? ফেব্রুয়ারি মাসের 10 তারিখে বিএনপির পক্ষ থেকে যেখানে চিঠি লেখার দরকার, যেখানে সাবমিট করার দরকার নিয়মতান্ত্রিক পদ্ধতিতে, যেই ফোরামে যারা এই সংস্কারের দায়িত্বে আছেন, সেই যথাযথ জায়গায় যখন আমি এটা দিয়ে আসতেছি, তার এতদিন পরে আজকে আমাদেরকে ভিক্টিমাইজ করার ব্যাপক প্রচেষ্টা। গোলাম আজমের বাংলাদেশ হতে পারে না, পাকিস্তানের গোলাম আজম পাকিস্তানের হতে পারে, বাংলাদেশের গোলাম আজম হতে পারে না। আজকে যারা তরুণরা এই আন্দোলনের তাদের একক দায়িত্ব মনে করছে, যেখানে বিএনপি সহ আমাদের কোনো অংশগ্রহণ নাই, কোনো কিছু নাই, এটা নিয়েও বিতর্ক করছে, তাদের কাছে আমার আজকে প্রশ্ন যে যখন বলে গোলাম আজমের বাংলাদেশ, তখন তার রক্তের শিহরণ কি জাগে না? বাংলাদেশের স্বাধীনতার ঐতিহ্য, ইতিহাসকে এই স্লোগানে কি বিপন্ন হয় না? এবং তারা বাধ্যতামূলকভাবে আমরা কেন গেলাম না, ডাকলেই তারা যেতে হবে, আমি একটা মিটিং করলে তাদেরকে ডাকলেই তাদের আসতে হবে, এই যে ডিক্টেড অ্যাটিটিউড, এই যে অভিভাবকত্বের মতো আচরণ যা আসতে বাধ্য, তো এই আচরণগুলো অদূর ভবিষ্যতের জন্য ক্ষতিকর। এবং যেটা শেখ হাসিনা করতে করতে মানুষ অসহ্য হতে 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 ওই পর্যায়ে কিন্তু গেছে। এই জন্য এটা একটা অশনি সংকেত, এবং এখান থেকে তরুণ শিক্ষিত মেধাবী স্যাক্রিফাইস করা ছেলেদের চরম শিক্ষার একটা ব্যাপার আছে। এখানে একটা অনেকটা আপনাকে জিজ্ঞেস করবো, আপনারা ডাকলেই যেতে হবে, না গেলেই আসলে তাদের নানা ধরনের ভিক্টিমাইজ করবেন, এটা কি সত্য? আপনি এটা প্রথম বিষয় হলো, আপনি দেখেন যে আমাদের অফিসিয়ালি কোনো নেতা তো এই বিষয়ে কোনো প্রকার কমেন্ট করেনি বা কিছু করেনি। এখন সোশ্যাল মিডিয়ায় আসলে অনেক কিছু হয়, সব কিছু মনে করেন যে আপনি দায়িত্ব কেউই নিতে পারবেন আর কি। এখন সোশ্যাল মিডিয়া এরকমই একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে, যেটা আপা নিজেই বলতেছিলেন আর কি, যে কোনটা যে আসল নিউজ, কোনটা যে নকল নিউজ,
সেইটাই বোঝা যায় না। যেমন মনে করেন 2 দিন আগে হাসনাতের নামে একটা আমাদের সংগঠক কেন্দ্রীয় কমিটির হাসনাতের নামে একটা নিউজ ভাইরাল হয়ে গেল, কিন্তু পরে দেখা গেল যেই অ্যাকাউন্টটা দেখানো হচ্ছে ওইটা হাসনাতের ফেক অ্যাকাউন্ট। ফলে এই যে সোশ্যাল মিডিয়ার যে জিনিস সেটা একটা আলাদা বিষয়। আমরা আসলে এই আওয়ামী লীগের বিচার এবং এই যে আন্দোলন, এই আন্দোলনটা নিয়ে একটু ছোট করে বলতে চাই। সেটা হলো যে দেখেন আমরা কখন থেকে আওয়ামী লীগের বিচারের দাবিটাকে মুখ্য করে আমাদের পলিটিক্যাল কর্মসূচি শুরু করলাম, যখন থেকে হলো আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নীতিমালা পাবলিশড হইলো, অধ্যাদেশ গৃহীত হইলো। সেই অধ্যাদেশে আমরা দেখলাম, আমরা কিন্তু ইন্টারিমের উপর ভরসা রাখছি যে ইন্টারিম একটা প্রকৃত আওয়ামী লীগকে কীভাবে বিচার করা যায়, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়া যায় সেটার ব্যবস্থা নেবে। এবং আমাদের দাবিটা কিন্তু সেটাই ছিল যে আপনি তাকে কার্যক্রম স্থগিত করেন, নিবন্ধন স্থগিত করেন, আপনি তার বিচার করেন, বিচারে যেই রেজাল্ট হবে সেই রেজাল্টের উপরে তার কার্যক্রমের ব্যাপারে সিদ্ধান্ত হবে ভবিষ্যতে। কিন্তু আমরা দেখলাম হঠাৎ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে অধ্যাদেশ আসলো সেই অধ্যাদেশে দল হিসাবে কাউকে বিচার করা যাবে না। তার মানে আওয়ামী লীগ দলটার কোনো বিচার হবে না। এখানে হয়তো শেখ হাসিনা ধরে বিচার হবে, কিন্তু আওয়ামী লীগ তো নিজে একটা দল, সে তো বসে সিদ্ধান্তটা নিছে। আপনি মনে করেন যে যেই মোমেন্টে সারা বাংলাদেশে কিলিং চলতেছে, আমি সব আগের আলাপ সব বাদ দেন, কিন্তু যেই মোমেন্টে সারা বাংলাদেশ ধরে মাস কিলিং চলতেছে, ঠিক সেই মোমেন্টে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিকে অপারেট করতেছিল না? সে তো একটা কেন্দ্রীয় কমিটি হিসাবে অপারেট করতেছিল, বিভিন্ন জন বিভিন্ন রকমের দায়িত্বপ্রাপ্ত ছিল। তো আপনি এই দলটার বিচার করবেন না? আপনার গত 16 বছরে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন লুটপাট হয়েছে। এই মোমেন্টে আমাদের রিজার্ভ কত? 25 থেকে 26 বিলিয়ন। আমাদের সর্বোচ্চ রিজার্ভ কত ছিল? 48 থেকে 49 বিলিয়ন। আমাদের 16 বছরে লুটপাট হয়েছে $234 বিলিয়ন। তো আপনি এরকম একটা দল, এটা তো সংঘবদ্ধভাবে ক্রিমিনাল অ্যাক্টিভিটি চালাইছে, সংঘবদ্ধভাবে একটা সিন্ডিকেট মাফিয়া চালাইছে, একটা মাফিয়াতন্ত্র চালু করছে। তো এই মাফিয়াতন্ত্রের বিচার আপনি চাবেন না? কিন্তু আমরা দেখলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই অধ্যাদেশ, সেই অধ্যাদেশের মধ্যে দল হিসেবে বিচার করার কোনো জায়গা বা স্পেস নাই। সেই থেকেই কিন্তু আমরা আলোচনা শুরু করলাম এবং আমরা কর্মসূচি দেওয়া শুরু করলাম যে আওয়ামী লীগের দল হিসেবে বিচার করতে হবে। এবং দেখেন এই জিনিসটা কিন্তু সেই জায়গা থেকে শুরু। ফলে আমরা মনে করি যে আমরা শুরু থেকে যেটা চেয়েছি, আওয়ামী লীগের প্রশ্নে এনসিপির পজিশনটা একদম ক্লিয়ার ছিল যে আমরা একটা ফেয়ার বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাই, যেন 10 বছর 15 বছর পরে কেউ হঠাৎ করে এসে যেন বলতে না পারে যে আমার যে বিচার হয়েছে ওই বিচার সহি বিচার না। ফলে আমাদের কাছে বিষয়টা খুবই সিম্পল। এবং আপনি যে ওই যে প্রশ্ন করলেন যে বিভিন্ন রকমের যে স্লোগান হয়েছে বা নানান কিছু হয়েছে, আমাদের আলাপটাও এই জায়গায় খুবই স্পষ্ট। আমরা আমাদের যে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের প্রেস রিলিজে আমরা কিন্তু আমাদের বক্তব্য একদম পরিষ্কার করেছি। এবং আমরা এই ইস্যুতে যেটা বলতে চাই যে বিভিন্ন রকমের মানুষ এই আন্দোলনে এসে যুক্ত হয়েছে, সেটা একরকম। কিন্তু আপনি যে স্লোগান দিচ্ছেন, সেই স্লোগান দিয়ে আমরা লক্ষ্য করেছি এটি 5ই আগস্টের পর থেকেই নানানভাবে 24 মুখ্য না 71 মুখ্য এইরকম একটা বাইনারি প্রশ্ন আপনাকে দেওয়া শুরু হয়। আপনি লক্ষ্য করবেন গত 16ই ডিসেম্বর আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাকে হঠাৎ করে শহীদ স্মৃতিসৌধে প্রশ্ন করতেছে সাংবাদিক যে আপনার কাছে কি তাহলে 24 মুখ্য না 71 মুখ্য? ওইখানে ওই দিন আসিফ মাহমুদ ভুঁইয়া একটা ভালো উত্তর দিয়েছিল যে এটা কোনো প্রশ্ন হইল নাকি, মানে এটা একটা প্রশ্ন সেন্স মেক করে নাকি? আপনি কার সাথে কার কম্পেয়ার করতেছেন? আপনি দুইটা এক্সট্রিম লড়াইরে কেন আপনি পারস্পরিক মুখোমুখি দাঁড়া করাইতেছেন? তো এইখানে একটা মনে করেন যে ষড়যন্ত্র আছে, যে ষড়যন্ত্রটা অনেকেই হয়তো বা তাদের রাজনৈতিক ফায়দার জন্য করতে পারে। কিন্তু আমরা বারবার বলছি, আজকেও আমাদের একটা প্রেস কনফারেন্সে আমাদের নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে যে আপনি যদি 71-এর কে নিয়ে মানে উল্টা রাজনীতি করতে চান, তাহলে এই রাজনীতি আপনার নিজের রাজনীতির জন্য বুমেরাং হবে। ফলে আমাদের বক্তব্য খুব ক্লিয়ার, যাদের এই 71 নিয়ে যাদের পজিশন ব্যক্ত করা প্রয়োজন, যারা ওই সময় একটা স্বাধীনতা বিরোধী পজিশন নিয়েছিল, তাদেরকে জনসম্মুখে তাদের এই অপরাধের ব্যাপারে ব্যাখ্যা করতে হবে, তাদেরকে নিজেদের ব্যাখ্যাটা নিজেদেরকে দিতে হবে। কিন্তু তারা ওই ব্যাখ্যা দিবে না, কিন্তু তারা 2 দিন পর পর যখনই সুযোগ পাবে তখনই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বা নানান বিষয় নিয়ে তাদের যে পুরাতন আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পুশ করার চেষ্টা করবে। এই রাজনীতি বাংলাদেশে আসলে এর আগেও মানুষ ডিজোন করছে এবং ভবিষ্যতেও মানুষ ডিজোন করবে। এই রাজনীতি আসলে বাংলাদেশে দাঁড়াবে না। পাপি আপা, এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবারই আসছে, আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় সঙ্গীত নিয়ে এক ধরনের একটা বিতর্ক তৈরি করা বিতর্ক হচ্ছে যে এই জাতীয় সঙ্গীত থাকবে কিনা, বাংলাদেশ নিয়ে জাতীয় সঙ্গীত। আপনার কোনো এটা নিয়ে এইখানে হয়েছে কি, আমার মুক্তিযুদ্ধের চেতনা, এই চেতনার কোনো বিকল্প হতে পারে না, এর অনুরূপ কেউ হতে পারে না, এর সমসাময়িক সমকক্ষ কেউ না। এটা হচ্ছে বাস্তবতা। আজকে যদি আমি 71 মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং সবুজের বুকে লাল পতাকা আমি না পেতাম, কিসের হচ্ছে 81 থেকে 90, আর কিসের হচ্ছে 96 থেকে 2001, আর কিসের হচ্ছে 2001 থেকে 15, আর কিসের 24? আগে আমার বাংলাদেশ হয়েছে
বাংলাদেশের ভিতরে তখন আমরা কে গণতন্ত্র হরণ করছি, অবৈধভাবে বিত্ত ব্যবহারের মালিক হচ্ছি, ক্ষমতার পাওয়ারটা ব্যাপকভাবে আছে যতটুকু তার চেয়ে বেশি অপপ্রয়োগ করছি, এবং জনমনে এই নিয়ে ক্ষোভ আছে। ভোটের অধিকারটা পর্যন্ত খর্ব, এবং প্রশাসনিকদেরকে রাজনৈতিক কর্মী সৃষ্টি বন্ধ হয়ে গেছে। প্রশাসনকে রাজনৈতিক কর্মী হিসেবে 15 বছর ব্যবহার করার কারণে রাজনৈতিক কর্মীরা স্লোগান ভুলে গেছে, রাজনৈতিক কর্মীরা রাজনৈতিক চর্চা ভুলে গেছে, দেওয়াল লিখনি ভুলে গেছে, সম্মেলন ভুলে গেছে, নবীন বরণ ভুলে গেছে, এবং সংসদের ছাত্র সংসদের নির্বাচন তো লাইগেশন করে দিয়েছিল এই সরকার। নামে মাত্র একটা ডাকসু দিয়ে মহিলা চুন্নি, প্রভোস্ট চুন্নি, আওয়ামী লীগের মহিলা শিক্ষকের চুন্নির যে ইতিহাস দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য এবং সকল আন্দোলনের ক্ষেত্রটাকে কিভাবে তারা অপবিত্র করলো। এইখানে জামাত সুবিধাবাদী একটা সংগঠন, সুযোগ সন্ধানী, সুবিধার বাইরে তারা কখনো যায় না। এবং আপনি দেখবেন জামাত হচ্ছে সব সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বেশি ভালো থাকে। কিভাবে ভালো থাকে আপনি যদি বলেন, 86 সালে সে গেল, কার সাথে গেল? জাতীয় পার্টির সাথে গেল। আবার অবস্থা বুঝে যখন বেগম যে আন্দোলন চাঙ্গা করলো, টুক করে এসে 88 নির্বাচন তারা বর্জন করলো। আবার দেখেন 91 সালে এসে 2টো মহিলা এমপি তারা নিয়ে নিল। আবার নির্লজ্জ বেহার মতো তারা এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার বলে আন্দোলন করলো। আন্দোলন যখন করলো, বেগম জিয়া দেখলো 9 বছর আন্দোলন করে মানুষের ভোটে আমি এখানে জিতছি, তো তত্ত্বাবধায়ক চাচ্ছে আমি পাশ করে দিব। ওই 6ষ্ঠ সংসদ নির্বাচনকে কেউ কালিমা বলুক আর যাই বলুক, ওই আন্দোলন এবং ওই বিভীষিকার হাত থেকে দেশের মানুষকে মুক্তির জন্য বেগম খালেদা জিয়া রিস্ক নিয়ে সমগ্র নির্বাচনী এলাকায় যেভাবে নির্বাচনটা করে বিলটা পাশ করলো, এইটা একটা ভদ্র রাজনীতির এবং রাজনৈতিক প্রজ্ঞাবান রাজনীতিবিদ হিসেবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে কিন্তু লেখা থাকবে। দেখেন সেইটাতে 96 আসলো আওয়ামী লীগ ক্ষমতায়, কিন্তু বহুত কায়দা কানুন করে আসতে হয়েছে। আপনার আমলাতান্ত্রিক যে বিপ্লব, তাদেরকে নিয়ে সচিবদেরকে নিয়ে বহু কাহিনী করে আসছে, তারা জনতার মঞ্চ বানাইছে, মঞ্চের ঘটনা তো আছে, জনতার মঞ্চ দিগম্বর হওয়া। তারপরে দেখেন তারা এই যে শাহবাগে করলো, এই একই ঘটনা দেখেন। আমার খুব খারাপ লাগছে এই একটা জিনিসে, আন্দোলন যে কেউ যে জায়গায় করতে পারে, তার নিজস্ব ব্যাপার। এই যে মন্ত্রী পরিষদের সকলকে একারে মোমবাতি হাতে নিয়ে শেখ হাসিনার নির্দেশে চলে গেল, সকল এমপি ওখানে যে একত্রিত হলো। আজকে আমাদেরকে বিতর্কিত করে এইটা নিয়ে। দেখেন জামাত ইসলামের হরতাল ছিল সেদিন, যেদিন ওই ভারতের প্রণব মুখার্জি আসছিল। বেগম খালেদা জিয়া কিন্তু ভারতের প্রণব মুখার্জির সাথে সাক্ষাৎ করতে যায় নাই যে জামাতের হরতাল আছে, এই হরতালে যেহেতু আমার দলের, এইটা নিয়ে অনেকে অনেক সমালোচনা করছে যে বেগম জিয়া ভারতের মতো বন্ধু হারালো এই রাজাকারদের জন্য, অমকের জন্য, তমকের জন্য, বাজে কথা বলছে। কিন্তু বেগম জিয়া স্ট্রিক্ট মহিলা। তারপরে হেফাজতের আগের দিন বেগম খালেদা জিয়া শাপলা চত্বরে মিটিং দিছে, উনি সুটকেস গুছাই গেছে, আমি পাপিয়া সাক্ষী, এবং উনি ওখানে থাকতে চাইছে যে যা করবে করবে, মেরে ফেলুক, আমি থাকবো এখানে। পরে বিভিন্ন প্রক্রিয়ার ভিত্তিতে যাই হোক সেখানে থাকা আমাদের হয়নি। পরের দিন যখন আসছে, ঢাকাবাসীকে নাবার জন্য বলছে, এবং যেভাবে আলে মোলেমাকে হত্যা করছে, পিলখানার হত্যা করছে, মানুষকে রাবিশ্বাস করছে। আওয়ামী লীগের রাজনীতি নিজের কবরে নিজেই পেরেক পুঁতছে, নিজেরাই লাশে রূপান্তরিত হয়েছে, নিজেরাই কফিনে সাদা কাপড় পরে ঢুকে গেছে। এর রাজনীতি করারও কিছু নাই, এর রাজনীতি বলারও কিছু নাই। আমি আলোচনার ভিতরে নিকৃষ্ট, জঘন্য, পাপিষ্ট, নির্যাতিত, ইতিহাসকে বিকৃত করার এই সংগঠন নিয়ে যত আলোচনা হবে একে তত আমলে নেওয়া হবে। আচ্ছা, আমরা একজন দর্শক আছে, দর্শক ফোনটা নিয়ে আমরা একটা বিরতিতে যাব। হ্যালো হ্যালো, জি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম আব্দুল হাকিম। জি হাকিম সাহেব বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন যে এখানে আপনাদের স্ক্রিনে আপনাদের আজকের টপিক যে ক্ষমতা এখন কার হাতে, রাজনীতি এখন কার হাতে। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো যে দেখেন গত 8 মাসে বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন কিছু হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের জন্য কোন দল বা বর্তমানে যারা নতুন দল হয়েছে তারা সাধারণ মানুষের জন্য কোনো কথা বলতেছে না। আজকে গত 8 মাসের মধ্যে 15 থেকে 30 টাকা 1 কেজি চালের বেশি, অথচ ধানের মন 850 টাকা বর্তমানে। তারপরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে, বিভিন্ন দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বাইরে, কিন্তু কোন দলই ওই কথা বলতেছে না। আর ক্ষমতা এখন কার হাতে? ক্ষমতা তো এখন এই একদল হইলো বাইরে আছে, তারা ওই শাহবাগিয়া যা বলে সরকারিরা পাস করে। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমরা নিশ্চয়ই প্রশ্ন উত্তর নিবার একজন আছেন। হ্যালো হ্যালো,
জি বলেন। আসসালামু স্যার, আমি ওয়াল- সাধারণ কবি বেগমগঞ্জ নোয়াখালী থেকে। জি বলেন। সম্মানিত অতিথি, দুজনের কাছে আমার ছোট দুইটা প্রশ্ন। এই যে রাজনীতি এখন কি নিয়ন্ত্রণ করতেছে কে? ডক্টর ইউনূস সরকার, বিএনপি পার্টি, জামাত ইসলামিক পার্টি, নাকি পোলাপাইনদের দল ওই এনসিপি? কারণ এনসিপির কথায় তো দেখা গেছে যে ওই দিন পরশুদিন বিএনপি পার্টি আর জামাত নেতারা ওই যে শাহবাগে গেছিল। এটা কি তাদের গণভিত্তি শক্ত হচ্ছে মাঠ পর্যায়ে, এই জন্য বিএনপি জামাত পার্টি কি এরা কি দুর্বল হয়ে গেছে? জি ধন্যবাদ। আরেকজন দর্শক আছে, ফোনটা একটু নিয়ে নিই। হ্যালো হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি রবিউল গনি, দিনাজপুর থেকে বলছিলাম। জি রবিউল সাহেব বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার আগামীকালকে জামাতের নিবন্ধন নিয়ে হাই সুপ্রিম কোর্টে একটা শুনানি আছে। জি বলেন। তো যে দলটি আমাদের স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করেনি, স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে, তারাও গণধর্ষণ সহ বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে। 2 লক্ষ বা 2.5 লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছে। তারাও তো যুদ্ধ অপরাধ করেছে, তারাও তো বেবিচারী কাজ করেছে। এরকম একটি রাজনৈতিক দল স্বাধীন বাংলাদেশে কিভাবে নিবন্ধন পেতে পারে? এনসিপি নেতাদের কাছে আমার আবেদন, তারা আগামীকালকের এই শুনানিতে কোনো প্রতিনিধি দেবে না। বা বিএনপির নেত্রী পাপিয়া আপার কাছে আমি সম্মানের সঙ্গে জানাতে চাই, বিএনপিও এরকম একটা যুদ্ধাপরাধী দলের বিপক্ষে তারা যেন নিবন্ধন না পায়, সেখানে প্রতিনিধি নিয়োগ করবে জি কিনা। ধন্যবাদ। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমি একটু অনেকরা আপনাকে একজন প্রশ্ন করেছেন, আব্দুল হাকিম, তিনি প্রশ্ন করেছেন যে বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো এখন নির্বাচন নিয়ে বিভিন্ন ইস্যুতে রাজনীতি করছে, মানুষের জন্য রাজনৈতিক দলগুলোর ভয়েস খুব একটা শোনা যাচ্ছে না, দ্রব্যমূল্য বা অন্য কোনো ইস্যু নিয়ে শোনা যাচ্ছে না। এটা প্রথমত আমি তার প্রশ্নের সাথে পুরোপুরি একমত যে আসলে আমাদের হয়েছে কি বাংলাদেশের রাজনীতিটা, আমরা এটা বারবার যতই আপনি চাইনা নিয়ে আসতে চান যে অনেক বেশি প্রো পিপল রাজনীতি হইতে হবে, কিন্তু আমাদের বাংলাদেশের রাজনীতিটা অলওয়েজ প্রো পাওয়ার রাজনীতি। দেখবেন যে কীরকম আমরা ইলেকশন হবে বাংলাদেশে, এটা খুবই স্বাভাবিক বিষয় এবং বাংলাদেশ এটা গণতান্ত্রিক অবস্থার দিকে যাবে, একটা গণতান্ত্রিক রূপান্তরের দিকে যাবে, এটা তো খুবই জরুরি একটা বিষয়। কিন্তু আপনি এই গভর্নমেন্ট আসার পরে এই গভর্নমেন্টকে আমাদের কী কী বিষয়ে প্রেশার করার কথা ছিল? গভর্নমেন্ট এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা কিন্তু খুব একটা ভালো না, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো না। আমি আসার সময় কিছু মানুষের সাথে এমনি রাস্তায় কথা বলি আর কি, তো এরকম কথা বলার সময় একজনকে জিজ্ঞেস করলাম যে আসলে কি চলতেছে কি দেশে, সে বললো এমনি সরকার ঠিক আছে, কারণ সব তো ভালো না, কিন্তু রাতের বেলা তো চুরি হইতেছে, মানুষের বাসায় প্রচুর চুরি হইতেছে। বইলা সে আমার একটা গল্প দিল যে আজকে মধুবাগে সে এখানে থাকে, একটা ছেলে যে ব্যাটারি রিক্সা চালায়, সে গেছে বাসায় ফিরা, সকালবেলা বাসায় ফিরা দেখে তার বাসা চুরি হয়ে গেছে, এবং বলতেছে এই ঘটনাটা রেগুলার হইতেছে। তো আপনি দেখেন এই যে বিষয়গুলো, এই জিনিসগুলোকে যে অ্যাড্রেস করা এবং এই জিনিসগুলোকে নিয়ে কেন্দ্র করে মূলত আন্দোলন মানে সামনের দিনে আগানো। যেমন আপনি দেখেন আজকে হলো ব্যাটারি রিক্সা বেশ কয়েক জায়গায় ক্র্যাশ করে দেওয়া হয়েছে। তো এটা তো একটা মানে আমিও আপনার সাথে মনে করেন যে কি কি যুক্তি আসবে যে ব্যাটারি রিক্সা কেন বাতিল করে দিতে হবে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ যুক্তি আসবে যে এটা এত সংখ্যায় হয়ে গেছে, রাস্তায় ব্রেক নাই, এটা নাই, রাস্তায় জ্যাম হচ্ছে, এইটা হচ্ছে, সব কিছুর সাথে আমি একমত। কিন্তু আপনি একই সাথে এটা ভাবেন না যে যদি আপনার 3 লাখ ব্যাটারি রিক্সা 5ই আগস্টের পরে থাকে মানে আগে থেকে থাকে, তাহলে 5ই আগস্টের পরে আমি ধরে নিলাম এটা 10 লাখ হয়ে গেছে। কিন্তু এই 10 লাখকে ধইরা আপনি রাষ্ট্র হিসেবে তো এই বাকি যে 7 লাখ 7.5 লাখ মানুষ, তাদের তো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন নাই। ও নিজের মতো করে একটা কর্মসংস্থানের ব্যবস্থা কইরা নিচ্ছে। এখন ওইটা হয়তো বা আমাদের যে নগর জীবন, সেই নগর জীবনের সাথে খাপ খাইতেছে না, কিন্তু সেই জন্য তো আপনি তার উপর খড়গস্ত হইতে পারেন না। আপনি এখন পর্যন্ত এই গভর্নমেন্ট আপনি দেখেন যে অ্যালার্মিং বিষয়গুলো যেগুলো আপনি দেখেন, একটা মনে করেন এই ব্যাটারি রিক্সা নিবন্ধন, সেই নিবন্ধনের কাজ তো এই ইন্টারিম শুরু করতে পারে যে আমরা এটা নিবন্ধনিত করব। মাঝখানে আমরা দেখলাম যে কি জানি ঢাকা একটা রিক্সার মডেল আমরা দেখলাম যে এইভাবে রিক্সা ছাড়া বুয়েটের একটা মডেল দেখলাম। তাহলে এই কাজগুলো তো অ্যাডভান্স হইতে হবে, আপনি এইগুলো অ্যাডভান্স করবেন। কিন্তু আমরা কিন্তু কি হলো আজকে মনে করেন যে আপনার রিক্সা ভাঙা হইলো। আপনি একই সাথে লক্ষ্য করবেন যে এই সরকারে আমরা অনেক বড় বড় পলিটিক্যাল পার্টিরা আলাপ করতেছি, কিন্তু একই সাথে কিন্তু টিএনজেড এর শ্রমিকরা শ্রমভবনের সামনে এখনও অবস্থান করতেছে। কেন অবস্থান করতেছে? কারণ ঈদের আগে তাদের সাথে কমিটমেন্ট ছিল তারা বেতন পাবে, সেই বেতনের একটা তারিখ ঠিক হয়েছিল, ঈদের পরবর্তীতে পাবে, সেই তারিখ পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত বেতনের কোনো দেখা নাই। ফলে এই যে সাধারণ মানুষ যে জীবন এবং শ্রমজীবী মানুষের যে জীবন, সেই জীবনের যে রাজনীতি এবং সেই প্রো পিপল রাজনীতিটা, এটা বাংলাদেশে কিন্তু ইন্ট্রোডাকশন করানো যেতেছে না। আপনি দেখবেন 5ই আগস্টের পরে আমাদের শুরু হয়ে গেছে সংস্কার হবে না নির্বাচন হবে, মানে আমাদের একটা তাড়া দেওয়া শুরু হয়েছে। আমরাও যে একটা নতুন পার্টি, আমরাও যে আসলে প্রো পিপল রাজনীতি করতে যাব, সেই প্রো পিপল যা রাজনীতি করার জন্য যেই রাজনৈতিক কাঠামোটা দরকার, সেই রাজনৈতিক কাঠামোটা আসলে বাংলাদেশে
তৈরি হয়নি। বিদ্যমান নেই। আচ্ছা পাপি আপা, আপনার কাছে একজন দর্শক ফোন করেছে, আমি একটু ওইটার সূত্র ধরে বলতে চাই যে আমরা গত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি, কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে এনসিপির সঙ্গে জামাত ইসলামের একজন যে সখ্যতা ছিল, বা যদি আমি রাজনৈতিকভাবে বলি, সেটার এক ধরনের যেন মনে হচ্ছে যে একটু বিরোধী শুরু হয়েছে, নানা ধরনের স্ট্যাটাস দেখতে পাচ্ছি, তাদের বক্তব্য দেখতে পাচ্ছি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এখানে হয়েছে কি, জামাত ইসলাম যারা করেন, ধরেন একটা মসজিদের ইমাম যদি, যেই ইমামটা জামাত ইসলাম করে, যেই মুয়াজ্জিমটা জামাত ইসলাম করে, যিনি ওয়াজ করেন সে যেটা জামাত ইসলাম করে, তারপর ডক্টর ফাইজুলের মতো যে ব্যক্তিটি জামাত ইসলাম করে, জামাত ইসলাম ও বলবো আমার প্রশ্ন নাই, কিন্তু ওর প্রত্যেকটা বক্তৃতা জামাতের বিপক্ষে যে বক্তৃতা দিবে ওর সাথে সাথে ইউটিউবে বক্তৃতা শুরু করে দিবে। পাপিয়াকে বহিষ্কার করে দেন, এটা থাকলে বিএনপির জন্য ক্ষতিকর, ওকে বহিষ্কার করে দেন, এটা থাকলে এনসিপির জন্য ক্ষতিকর একটা জিনিস। তারপরে আমির হামজা সাহেব, এরা বাংলাদেশের কৌমি মাদার শেখ হাসিনাকে আমাদের কোনো না কোনো আলেম সমাজ তো বলছে, আলেম সমাজকে নিয়ে আমাদের কোনো, আমার ব্যক্তিগত কোনো নাই, বিরোধ নাই। আবার আলেম সমাজ রাজনীতি করবে কি করবে না ওনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি সবসময় বলি যে মসজিদে যে মুয়াজ্জিম নামাজ পড়াবে, নামাজ শেষ করার পরে কোনো ব্যক্তির রাজনীতির সপক্ষে অবস্থান না নিয়ে উনি ওনার মঞ্চে যে বক্তৃতা দিয়ে তার পছন্দের ব্যক্তি, পছন্দের দলের ভোটটা চাক, তাইলে মসজিদের অপব্যবহারটা রাজনৈতিকভাবে বন্ধ হলো। আপনি আজকে সংস্কার চাচ্ছেন, জামাত ইসলাম আমাকে জ্ঞান দিচ্ছে, বিশ্ববাসীকে জ্ঞান দিচ্ছে, ৭১-এর মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা চাওয়ার জন্য ব্যারিস্টার রাজ্জাক সাহেব তার জীবদ্দশায় তাদেরকে বলে গেছে, বলে নাই, বলে গেছে, কিন্তু তারা কি মানছে সে ব্যাপারে কোনো উত্তর দিছে? উত্তর কিন্তু দেয় নাই। কিন্তু তারা আজকে এদের সাথে শিবিরেরই সবার আগে বাঁধবে, কারণ শিবিররাই বলছে যে আমরাই সব করছি, এরা কিছুই করেনি, তো দুদিন পর এদের সাথেও বাঁধবে। দেখেন কি সুন্দর আন্দোলন করলো এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, আমরা 116 সিট, আওয়ামী লীগ আসলো ক্ষমতায়। আবার দেখেন 2001 সালে লুতুপুতু করে আমাদের সাথে এসে তারা জোটে নির্বাচন করলো, করে মন্ত্রী হলো। এই মন্ত্রীর কালিমা আমাদেরকে মুক্তিযোদ্ধার দল, রাষ্ট্রপতি জিয়ার, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া, প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন ব্যক্তি জিয়াউর রহমান, যিনি হচ্ছে বাংলাদেশের সরকার প্রধান ছিলেন, দ্বিতীয় কোনো সরকার প্রধান প্রত্যক্ষ মাঠে মুক্তিযুদ্ধ করছে কি সেক্টর কমান্ডার ছিল, এরকম কোনো ইতিহাস কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নাই। এখন সেইখানেও দেখেন তারা যেই 111 আসলো তাদেরকে মন্ত্রিত্ব দিয়ে আমরা বিতর্কিত হয়েছি, এবং আমরা যারা মুক্তিযুদ্ধকে স্যালুট করি, মুক্তিযুদ্ধ আমার অহংকার, মুক্তিযুদ্ধ আমার চেতনা, আমার জীবন, আমার অস্তিত্ব মনে করি, তারা আমরা বিএনপি করলেও আমরা কষ্ট পাইছি, কিন্তু জোটের স্বার্থে সিটের অ্যালায়েন্সে তাকে দিছে। যেই দেখেন 111 আসলো টুকুস করে কিন্তু দেশে বিএনপির বিরুদ্ধে শুরু করলো, এই বিএনপি দুর্নীতি বা যেতে সাথে অ্যাডজাস্ট হয় না করে কি করলো, 300 সিটে প্রার্থী দিল, যে জুটলো কয়েকখানটা, 2 খানটা সমঝোতার নির্বাচন করলো আওয়ামী লীগ বৈনু ফখরুদ্দিনের সাথে, তাদের এই জোর সুবিধাবাদী। আবার এখন দেখেন আন্দোলন, তাদের যেহেতু রেজিস্ট্রেশন নাই, তাদের প্রতীক নাই, তাদের দলের নিবন্ধন নাই, তখন তারা এই ছেলেরা নিরাপদ সড়ক চাই, এটা ওটা করে এরা নাবার কিন্তু চেষ্টা করছে, আন্দোলনটা জমানোরও চেষ্টা করছে। কিন্তু বাচ্চা মেয়েদেরকে পুলিশ যদি বাড়িতে ধরে নিয়ে যায়, নিয়ে মাকে বলে যে তোমার মেয়েকে ছাড়বো না, বেইজ্জত করবো, তোমার ছেলে মেয়েদের নামাও, কোন মা তার 14 বছরের কিশোরী মেয়েকে সড়ক আন্দোলনে পাঠাবে? এইরকম জঘন্যভাবে ডিজিএফআই এনএসআই হচ্ছে তাদেরকে রুদ্ধ করলো, মামলা মোকদ্দমা ছেলেরা পড়লো, ক্ষতিগ্রস্ত হলো। তারপরে দেখেন এই জামাত ইসলাম কি চমৎকার করে এই বর্তমান সরকারকে সবক দিচ্ছে, এবং বিশেষ করে আমির হামজা সাহেব থেকে শুরু করে 2-1টা হুজুর সাহেব নবী বলতেছে ডক্টর ইউনূসকে, এবং বলছে এটা একটা দূত, আল্লাহর প্রেরিত দূত, যুগের পর যুগ থাকলে এর কোনো পাপও নাই, এর কোনো ভুলও নাই, এর কোনো কিছু নাই। আমার কথা হচ্ছে ওয়াজ মাহফিল হবে, আহমদুল্লাহ সাহেব তো শায়ক, উনিও তো ওয়াজ মাহফিল করেন, আমি শুনি, ব্যক্তিগতভাবে শুনি, নামাজ রোজার বাইরে, ইসলামী চিন্তা চেতনার বাইরে উনি কোনো অপ্রাসঙ্গিক বিষয়ে একটি মন্তব্য, একটি কথা, একটি প্রশ্ন পর্যন্ত আমি পড়ে শুনতে দেখিনি। তাহলে ওয়াজ হবে ইসলামিক চিন্তা চেতনা, আমরা মুসলমান, আমরা শুনবো, কিন্তু এর গায়ে কাদা, ওর গায়ে কাতা, ওকে সবক কেন রে ভাই? আমরা বিরতিতে যাব, তাহলে ওয়াজ মাহফিল নাম বাদ দিয়ে জনসভা করুক, ওইটাই তো শোভনীয়। একটা সুবিধাবাদী স্বার্থপর সংগঠন হচ্ছে জামাত ইসলাম, বর্তমান সরকারের ঘাড়ে ভর করছে।
আর এই সরকারও ওদের দ্বারা পরিচালিত হচ্ছে। অনেক আপনার কাছে একটু প্রশ্নটা করবো যে আমাদের যেহেতু কথা উঠলো, আমি একটু জানতে চাইবো যে যেটা বলছিলাম যে এক ধরনের রাজনৈতিক ইত্য ছিল, মানে হঠাৎ করে যে জামাতের সঙ্গে এনসিপির একটা দূরত্ব তৈরি হলো, এটা কি আসলে পলিটিক্যাল কোনো এজেন্ডা কি কিনা বা পলিটিক্যাল কোনো আপনার মুভ কিনা? মানে প্রথমত বিষয় হলো যে দেখেন, আমাদের সাথে আসলে কারোই সখ্যতা বা কারোই দূরত্বের বিষয়টা এরকম না। আমরা একটা নতুন পলিটিক্যাল পার্টি, আমরা আমাদের পলিটিক্যাল এজেন্ডা সেট করার চেষ্টা করতেছি। সেই পলিটিক্যাল এজেন্ডা আমরা অলরেডি সেট করছি। আমাদের লাইনটা খুবই সিম্পল ছিল যে আমাদের, আপনি দেখবেন যে আমাদের নাহিদ ইসলামের যে আমাদের যে বক্তব্যটা যে আমরা বিভিন্ন সময় যেটা দিচ্ছি সেটা হলো যে আমরা একটা বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, এই তিনটে এজেন্ডাকে আমরা সামনে নিয়ে আগে যেতে চাই। ফলে সেই জায়গায় যেই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যেখানে আমাদের কনভারসেশন হচ্ছে, আমরা কনভারসেশন করছি, আমাদের পক্ষের যেই বক্তব্য দেওয়া সেগুলো আমরা বক্তব্য দিচ্ছি। আর বিষয়টা হলো জামাতের সাথে সখ্যতা বা বিষয়ের বিষয় না, বিষয়টা হলো বাংলাদেশে কিছু সেটেলড থিং আছে। সাপোজ 71 ইজ এ সেটেল থিং। 71 71 নিয়ে আসলে বিতর্ক তৈরি করতে চেষ্টা করা সেটা আসলে উচিত না, এবং এটা আমরা কখনো মনেও করি না যে এটা যারা করতে যাবে তারা আসলে তাদের জন্য বাংলাদেশের রাজনীতি করাটা অটোমেটিক কঠিন হয়ে যাবে। তো আমরা দেখেছি যে আমরা একটি মুভমেন্ট কল করেছি, সেই মুভমেন্টে অনেক রকমের, অনেক শ্রেণী পেশার, অনেক রাজনৈতিক দলের মানুষ এসে যুক্ত হয়েছে। সেইখানে কিছু স্লোগান হয়েছে, জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ফলে সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে আমরা একটা পলিটিক্যাল পার্টি, সো আমাদেরও তো আমাদের পজিশনটা ক্লিয়ার করা জরুরি। তো সেই জায়গা থেকে আমাদের পজিশনটা আমরা ক্লিয়ার করেছি। ফলে সেইটা ক্লিয়ার করার মাধ্যমে কার সাথে আমাদের সখ্যতা হচ্ছে, কার সাথে দূরত্ব হচ্ছে, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে আমরা কি মনে করি। ফলে আমাদের যেই আলাপটা আমরা দিয়েছি বাংলাদেশের এই ভূখণ্ডের জন্য, যে আপনারা যে সেই 47-এর যে সংগ্রাম, আমাদের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনও কিন্তু আমাদের গণতন্ত্রের আন্দোলনই ছিল এবং একটা গণতান্ত্রিক দেশ বানানোর আন্দোলন ছিল। সেইখান থেকে আমাদের 71, যেখানে আমরা লাখো শহীদের রক্তের যে উপরে দাঁড়িয়ে আমরা একটি আমাদের দেশে স্বাধীনতা পেয়েছি, এবং এই স্বাধীনতারই একটি ধারাবাহিকতায় 2024-এ এই ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের একটি জয় হয়েছে। ফলে এই জিনিসগুলোকে সেটেল ধরেই বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি তৈরি করতে হবে। বাংলাদেশের ভবিষ্যতের যে নাগরিকের যে রাজনীতি, দেশের প্রত্যেক মানুষের জন্য যে রাজনীতি, সেই রাজনীতির পরিচালনা করাটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। একদম শেষ সময় চলে এসেছে, 2 মিনিটের মধ্যে একটু জানতে চাইবো যে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন, সবকিছু মিলে আপনি বলছিলেন যে এই সরকার অনেকটা এনসিপির কথায়, তাদের কথা মতো চলে, সবকিছু মিলে কি বিএনপি কোনোভাবে একটু কোনো ধরনের আশঙ্কা করছে বা পিছিয়ে যাওয়ার কোনো ধরনের আশঙ্কা? আমাদের নিজেদের পিছানোর কোনো সুযোগ নাই এবং পিছানোর কোনো কারণ নাই। সরকার আমাদেরকে পিছানোর চেষ্টা করছে, কারণ আমাদের সম্পর্কটা তো মানুষের সাথে। তো মানুষ যদি অন্তর থেকে আমাকে বর্জন না করে, তাহলে এই সরকার তার এনসিপিকে দিয়ে বলেন কিংবা হচ্ছে জামাত ইসলামকে দিয়ে বলেন, ওই ফেসবুকে কিছু ব্যক্তিকে দিয়ে উল্টাপাল্টা নিউজ দিলে এটাতে আগানো পিছানো কখনোই নির্ভর করে না। বিভ্রান্তি। এখানে প্রশ্ন হচ্ছে আজকে জাতীয় সঙ্গীত দেখেন, এখন জামাত যদি বলে আমি একটা গজলকে, আমার দলীয় গজলকে আমি জাতীয় সঙ্গীত করব, ওরা যদি বলে কারার এই লৌহ কপাট ভেঙে দিলাম করলে লপাটকে জাতীয় সঙ্গীত করব, আমি যদি বলি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশকে জাতীয় সঙ্গীত করব, এটা কি বলা ঠিক হবে? কারণ আমি তো 71-এর মুক্তিযুদ্ধের শিশু অবস্থায় যে গানগুলো মুক্তিযুদ্ধে শুনেছি, এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই স্লোগানকে ধারণ করেই একটা তরুণ যুবক যুদ্ধে গেছে এবং বৃদ্ধ মা তার সন্তানকে উৎসর্গ করেছে, নবদম্পতি তার লাল শাড়ি ফেলে রেখে স্বামীকে উৎসর্গ করছে, দেশ স্বাধীন করো। এই চেতনা, এই স্যাক্রিফাইস, আজকে এইটা স্লোগান উঠতে পারে যে জাতীয় সঙ্গীত থাকবে না, আর এই শাহবাগের মতো জায়গায় জাতীয় সঙ্গীত থাকবে না, আর বিএনপিকে ভুয়া, আর আমরা ওদেরটাকে কেন যাইনি, এই সমস্ত কথা বলার কোনো সুযোগ আছে কি? এবং এই সমস্ত কথা বলে আমাদের বিন্দু মাত্র ইনশাআল্লাহ কোনো কিছু করতে পারবে না। আমরা একটা প্রবীণ রাজনৈতিক সংগঠন, এদের চেয়ে আমরা আমাদের চিন্তা, চেতনা, পরিপক্কতা, কালচার এবং নর্মস, ভ্যালুজ, দৃষ্টিভঙ্গি সব কিছুর ভিতরে পরিপক্কতা রেখেই রাজনীতি করছি, এবং এটাকে কেউ ভুল বুঝে অপব্যাখ্যা করলে কোনোই সুযোগ নাই। আমরা দুজন ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিউজ এক্সট্রা আজকে পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছে। আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন এর সঙ্গে থাকবেন।